ইরান সমর্থিত যোদ্ধারা মার্কিন মিত্র দেশ বা ইসরায়েল সমর্থক রাষ্ট্রের সঙ্গে যুক্ত স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আমিরাতের মালিকানাধীন একটি গ্যাস কমপ্লেক্সে বড় ধরনের ড্রোন হামলার পর প্রায় পুরো অঞ্চলে বিদ্যুৎ গ্রিডের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ব্ল্যাকআউট দেখা দেয়। ইরাকের খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই একটি বাক্যই যেন পুরো কুর্দিস্তান অঞ্চলের রাগে আতঙ্কে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কারণ পরের খবরটি আরো ভয়ঙ্কর। ড্রোন স্টোরেজ ট্যাঙ্কে আঘাত হানে, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে, বেশ কয়েকজন আহত হন। অন্ধকার রাতের আকাশে হঠাৎ আগুনের ফুলকি, বিস্ফোরণের শব্দ আর মানুষজনের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্নের চিত্র। এতেই শেষ নয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম স্থগিত। অঞ্চলের ৮০% বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি মাত্র আঘাতে একটি গোটা অঞ্চলের আলো নিভে যাওয়া, এ যেন যুদ্ধক্ষেত্রের পূর্বাভাস। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোরমোর গ্যাস ক্ষেত্রে অজ্ঞাত ড্রোন হামলা চালিয়েছে। কারা হামলা চালালো, কেন চালালো, এখনো অজানা। কিন্তু আঘাতের ভয়াবহতা দেখে বোঝা যায় হামলাকারীরা ছিল প্রস্তুত, আর উদ্দেশ্য ছিল বড় ধরনের ক্ষতি করা। প্রতিবেদন অনুসারে আমিরাতের মালিকানাধীন গ্যাস কমপ্লেক্সে কমপক্ষে ৩টি ড্রোন হামলা চালিয়েছে। ৩টি ড্রোন মানে ৩টি লক্ষ্যভেদ। প্রতিটি বিস্ফোরণ যেন একই বার্তা বহন করছিল, অঞ্চল অরক্ষিত, নিরাপত্তা হুমকির মুখে। খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আর গ্যাস সরবরাহ বন্ধ মানে বিদ্যুৎ কেন্দ্রের শ্বাস বন্ধ হয়ে যাওয়া। পরিণতিতে পুরো অঞ্চলে ভয়ঙ্কর অন্ধকার। আঞ্চলিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, স্থানীয় সময় রাত 11:30 এই হামলা হয়েছে। রাতের প্রায় শেষ প্রহর, যখন মানুষ ঘুমিয়ে থাকে, যখন সজাগ চোখ কম, এমন সময়ে আঘাত হানা ছিল হামলাকারীদের কৌশল। সুলাইমানিয়া শহর সহ অঞ্চল জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। বাড়ি, হাসপাতাল, রাস্তা, সব জায়গায় হঠাৎ অন্ধকার নেমে আসে। মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়, কেউ আবার মোমবাতির আলোয় খবর নিতে থাকে কি ঘটেছে। খোরমোর ক্ষেত্রটি অঞ্চলের বেশিরভাগ বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ করে, তাই এই ক্ষেত্রের ওপর আঘাত মানেই গোটা অঞ্চলের প্রাণকেন্দ্রে আঘাত। কর্মকর্তাদের মতে এই হামলার ফলে 2600 মেগাওয়াট বিদ্যুৎ বিকল হয়ে যায়। 2600 মেগাওয়াট, যা পুরো অঞ্চলের জীবনধারাকে কয়েক ঘন্টার মধ্যে থামিয়ে দেওয়ার মতো শক্তি। এই হামলার ফলে গ্রিড বিকল হয়ে যায় এবং অঞ্চলের 80% বিদ্যুৎ নেটওয়ার্ক ব্যাহত হয়। একটি মাত্র হামলা, আর সেই হামলার প্রভাব পুরো অঞ্চলের ওপর ভূমিকম্পের মতো আঘাত হানে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে গ্যাস স্টোরেজ ট্যাঙ্কগুলিতে আঘাত হানা হয়, যার ফলে আগুন এবং বিস্ফোরণ ঘটে। রাতের আকাশে আগুনের লেলিহান শিখা উঠতে থাকে, দূর থেকে দেখা যায় লাল আলো আর ধোঁয়ার মেঘ। এক চাঞ্চল্যকর ঘোষণা। অবশেষে ইরান জানালো কিভাবে রাশিয়া তাদের ইসরায়েল মার্কিন জোটের বিরুদ্ধে সহায়তা করেছে। 12 দিনের সেই আগুন ঝড়ের যুদ্ধ, যেখানে তেহরান মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তির, তার ভেতরের গল্প এবার ক্যামেরার সামনে তুলে ধরল ইরান। প্রশ্ন এখন সরাসরি, তাহলে কি রাশিয়ার সহায়তায় ইরান পরাজিত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে? রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এক বিস্ময়কর স্বীকারোক্তি দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন কিভাবে তেহরান সেই 12 দিনের যুদ্ধে জয়ী হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তার দাবি, মস্কো যুদ্ধের সময় অত্যন্ত কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা রেখেছিল, যা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করে। রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, রাশিয়ার 3টি গুরুত্বপূর্ণ বিবৃতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাওয়া সমর্থন ছিল ইরানের পক্ষে সবচেয়ে বড় সহায়তা। তার ভাষায়, মস্কো ও তেহরান যে প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে তা সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী চলছে। জালালি আরও জানান, শত্রুরা মরিয়া হয়ে চেষ্টা করছে রাশিয়া ইরানের এই বাড়তে থাকা সহযোগিতার প্রকৃত শক্তি ও বিস্তারিত জানার। তাদের এই কৌতূহলী প্রমাণ করে এই জোট কতটা দৃঢ়, কতটা ভয়ঙ্কর। তিনি বলেন, জুনে ইসরায়েলের আঘাতের আগে ইরান কখনো রাশিয়ার কাছে S-400 চায়নি। এটি দেখায় যে ইরানের আত্মবিশ্বাস কতটা শক্ত আর রাশিয়ার সহযোগিতা কতটা গভীর পরিকল্পনায় বাঁধা। তিনি নিশ্চিত করে বলেন, অন্যান্য সামরিক প্রকল্প নীরবে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। জালালি ব্যাখ্যা করেন, রাশিয়া ইরানের চুক্তিগুলো বেলারুশ বা উত্তর কোরিয়ার সঙ্গে হওয়া চুক্তির মতো নয়।
এই সহযোগিতা সম্পূর্ণ নতুন কাঠামোতে আরও কৌশলগত ভিত্তিতে গড়ে উঠেছে। রাশিয়ার প্রস্তাবিত যৌথ প্রতিরক্ষা উদ্যোগগুলো এখনও প্রাথমিক পর্যায়ে, তবে এটি ভবিষ্যতের আরও বড় জোটের ইঙ্গিত দিচ্ছে। এখানেই তিনি পশ্চিমা বিশ্বের দিকে আঙুল তোলেন। তার দাবি, ইসলামী বিপ্লবের পর পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অবমূল্যায়ন ও প্রতারণায় ইরানকে রাশিয়ার আরও কাছে ঠেলে দিয়েছে। একইভাবে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাও দুই দেশের কৌশলগত ভবিষ্যৎকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে। জালালি জোর দিয়ে বলেন, ইরান ও রাশিয়া একতরফা ক্ষমতার বিরোধী, দুই দেশই বাস্তব বহুপাক্ষিকতার পক্ষে দাঁড়িয়েছে। তিনি যোগ করেন, ইরান সবসময় আলোচনা টেবিলে যায় সম্মান নিয়ে, মাথা উঁচু করে। সিরিয়া প্রসঙ্গও আসে। রাষ্ট্রদূত বলেন, সিরিয়ার জনগণ ইরানের বন্ধু ও ভাই। তেহরান দামেস্ক সম্পর্ক গড়ে ওঠে ইরানের নিজস্ব সিদ্ধান্তে, তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে এই ত্রিমুখী সমন্বয় মধ্যপ্রাচ্যে শক্তির নতুন মানচিত্র তৈরি করছে। জালালি আরও জানান, আজকের ইরান ও রাশিয়া নিজেদের সম্পর্ক নতুন কাঠামোয় গড়ে তুলছে। দুই দেশের জনগণের মাঝে জন অধিকারের কূটনীতি ও বেসরকারি খাতের সংযোগ এই বিশ্বাসকে আরও গভীর করছে। ইরান ও রাশিয়া এখন শুধু সহযোগী নয়, বরং একটি শক্ত জোট, যার কৌশল, পরিকল্পনা ও ঐক্য পশ্চিমা বিশ্বের চোখে বিশ্বের মতো। এই জোটের প্রত্যেকটি পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে এক রোমহর্ষক বাস্তবতায়। রাশিয়ার হাত ধরছে ইরান, আকাশযুদ্ধে ফিরে আসছে তেহরানের শক্তি। অবশেষে তেহরান পাল্টা চাল দিয়েছে। যে দেশ একসময় ইসরায়েলি আকাশ অভিযানের সামনে অসহায় হয়ে পড়েছিল, আজ সেই দেশ আকাশে ফের গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচি ধাক্কা খেলেও এখন ইরান ঝুঁকছে নতুন প্রতিরক্ষার দিকে, আকাশ শক্তির পুনর্জাগরণে। এবার ইরানের হাতে উঠছে রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান সু-35। এই যুদ্ধবিমানকে অনেকে বলে আকাশের শিকারিবাজ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আর কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করেনি, কিন্তু ইরান করেছে। ফাঁস হওয়া এক গোপন নথি বলছে, তেহরান $650 কোটি বিশাল চুক্তি করেছে মস্কোর সঙ্গে। চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে দেবে 48টি সুপার সু-35 মাল্টি রোল ফাইটার জেট। আর এই খবরেই কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ও তাদের সহযোগী সংস্থা KAI থেকে ফাঁস হওয়া নথিগুলো প্রকাশ করেছে ইউক্রেনীয় হ্যাকাররা। সেসব অনুযায়ী বিমানগুলো ইরানের ইস্পাহান প্রদেশের শাহিদ বাবাই বিমান ঘাঁটিতে সংযোজনের প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা বলছেন, এই জেটগুলো যুক্ত হলে ইরানের বিমান বাহিনী বদলে যাবে পুরোপুরি। ইরান এতদিন রাশিয়ার পুরনো MiG-29 এবং আমেরিকান আমলের F-14 বিমান দিয়ে আকাশ পাহারা দিত, কিন্তু গত জুনে যখন ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে তেহরান থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বোমা বর্ষণ করে, তখন ইরান প্রতিরোধে পাঠাতে পারে কেবল একটি পুরনো MiG-29। ফল, দুইটি F-14 ওড়ার আগেই ধ্বংস। এই ঘটনার পরে তেহরান বুঝেছিল শুধু মিসাইল বা ড্রোনে হবে না, চাই আধুনিক আকাশ প্রতিরক্ষা। তাই এবার রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ইরান। কেন এত সমালোচনায় সু-35? এই যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য, আছে উন্নত ইনফ্রারেড সেন্সর ও অতি দ্রুত গতির মিসাইল সিস্টেম। এটি একসঙ্গে 12টি পর্যন্ত আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আক্রমণ ও প্রতিরক্ষা দুই দিকেই সক্ষম। রাশিয়ার ভাষায় একটি বিমানই একটি স্কোয়াড্রন। বিশ্লেষকরা বলছেন, এই বিমানগুলো ইরানের হাতে আসলে ইসরায়েলি F-15 ও F-16 যুদ্ধ বিমানগুলো আর আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না, কারণ প্রযুক্তি ও গতির দিক থেকে সু-35 এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট। তবে এক প্রশ্ন থেকেই যায়, রাশিয়া আদৌ 48টি বিমান সময় মতো তৈরি করতে পারবে কিনা? কারণ নিষেধাজ্ঞা ও উপাদান সংকটে এখন রুশ প্রতিরক্ষা শিল্প ধীর গতিতে চলছে। সাধারণত তারা প্রতি 2 মাসে একটি করে বিমান তৈরি করতে পারে। তবুও তেহরান নির্ভর করছে মস্কোর উপর, কারণ এই মুহূর্তে ইরান জানে যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাইলে আকাশের শক্তি দেখাতে হবে। ইরানের নেতারা মনে করছেন, সু-35 পেলে তাদের আকাশ প্রতিরক্ষা এমন উচ্চতায় পৌঁছাবে যা আগে কখনো হয়নি। তখন শুধু পরমাণু নয়, আকাশও হবে তেহরানের ঢাল। একসময় পরমাণু কর্মসূচিতে ধাক্কা খাওয়া দেশটি এখন বলছে, আমরা থামিনি, কেবল দিক বদলেছি। তেহরানের চোখ এখন আকাশে, আর সেই আকাশে শিগগিরই উড়বে রাশিয়ার শিকারিবাজ সু-35, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র। উপসাগরে যুদ্ধের গল্প।
ইরান বলছে, আমাদের জাহাজে ছোঁয়ার চেষ্টা করলেই প্রতিশোধ হবে। উপসাগরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নজর এবার ইরানের তেলবাহী জাহাজগুলোর দিকে, আর তাতেই তেহরান জারি করেছে কঠোর হুঁশিয়ারি, আমাদের জাহাজে হাত দিলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সন্দেহজনক সামুদ্রিক নড়াচড়া শনাক্ত করেছে। ওয়াশিংটন নাকি ইরানের তেলবাহী জাহাজ আটকানোর পরিকল্পনা করছে, নামমাত্র অজুহাত নিষেধাজ্ঞা। কিন্তু তেহরান এটিকে দেখছে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে, যা তাদের বাণিজ্য পথ অস্থিতিশীল করতে চায়। ইরানের বার্তা স্পষ্ট, আমাদের জাহাজ বা জলসীমায় কোনো উস্কানি মানে যুদ্ধ ঘোষণা। ইরানের প্রস্তুতি। ইরানি বিপ্লবী গার্ড IRGC এবং সামরিক নৌবাহিনী ইতিমধ্যেই পারস্য উপসাগর ও ওমান সাগরে সর্বোচ্চ সতর্কতায় আছে। উপসাগরীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রস্তুত রাখা হয়েছে, যেন মার্কিন নৌবহর সীমা অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো যায়। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু প্রদর্শনের জন্য নয়, প্রতিটি নৌবন্দরে এখন যুদ্ধের প্রস্তুতি। ইরান আরও সতর্ক করেছে, তার আঞ্চলিক মিত্রদের কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। ইরান আরও সতর্ক করেছে, তার আঞ্চলিক মিত্রদের কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এবং প্রলিফারেশন সিকিউরিটি ইনিশিয়েটিভ PSI কাঠামোর আড়ালে ইরানের তেল রপ্তানি রুদ্ধ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য ইরানের তেল আয় রোধ করে তেহরানের অর্থনীতি চেপে ধরা। ওয়াশিংটন নাকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে চাপ দিচ্ছে যেন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি নৌবাহিনী জোটে যোগ দেয়। কিন্তু আল মায়াদিন বলছে, অনেক আঞ্চলিক দেশ এই অভিযানে যোগ দিতে অনিচ্ছুক, কারণ সবাই জানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো মানে পুরো উপসাগরকে আগুনে পরিণত করা। ইরানের শক্তি ও বার্তা। ইরানের নৌ ক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আধুনিক ড্রোন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও সমুদ্রভিত্তিক রাডার সিস্টেম দিয়ে তেহরান তৈরি করেছে এক অদৃশ্য ঢাল, যা পারস্য উপসাগরের ওপর ছায়া ফেলেছে। তেহরান বলছে, আমাদের জাহাজ শুধু তেল বহন করে না, তারা ইরানের মর্যাদাও বহন করে। যারা তা থামাতে চাইবে তাদের মুখোমুখি হতে হবে ইরানের লোহার মুষ্টির। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল তেল পরিবহন নিয়ে টানাপোড়েন নয়, এটি আসলে শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র দেখাতে চায় সে এখনও উপসাগরের প্রভু, আর ইরান প্রমাণ করতে চায় এই সমুদ্র এখন তার প্রতিরোধের দুর্গ। যখন মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে আসছে, তখন পারস্য উপসাগরের প্রতিটি ঢেউ যেন ইরানের কণ্ঠে ফিসফিস করে বলছে, আমাদের সমুদ্র, আমাদের সার্বভৌমত্ব, কেউ ছুঁয়ে দেখার সাহস করো না। এ যেন নিঃশব্দ এক যুদ্ধের প্রাণধ্বনি, যেখানে এক পাশে মার্কিন নিষেধাজ্ঞা আর অন্য পাশে ইরানের অদম্য আত্মসম্মান। কে জিতবে এই লড়াই? এখন তা নির্ভর করছে কে আগে গুলি চালায় সেই উত্তপ্ত সমুদ্রের বুকে। গাজার আঁধার রাত, হঠাৎই আকাশ জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যায় ইসরায়েলের দিগন্ত। হামাস যেন বজ্রপাতে আঘাত হানে, রকেট বলি ছুঁড়ে দেয় তেল আবিবের আকাশের দিকে। আকাশ কাঁপে, মাটি কাঁপে, আর মানুষের হৃদয় ধকধক করে ওঠে। গাজা থেকে 5টি রকেট নিক্ষেপ, আয়রন ডোম তো থামাতে ব্যর্থ। এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় ইসরায়েলের রাস্তায়। IDF-এর দাবি 4টি রকেট আটকানো গেছে, কিন্তু 5ম রকেট আঘাত হানে খোলা প্রান্তরে। হতাহতের খবর না থাকলেও বার্তা ছিল স্পষ্ট, হামাসের শক্তি এখনো অটুট, ভয়ঙ্কর। এটি একদিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ। এর আগে উত্তর গাজা থেকে 2টি রকেট ছোড়া হয়েছিল, সেগুলো আয়রন ডোম আটকাতে পারলেও আতঙ্ক থামাতে পারেনি। কারণ এই হামলার পেছনে শুধু বিস্ফোরণ নেই, আছে প্রতিরোধের গর্জন, আছে দখলদারের বিরুদ্ধে অবিচল লড়াই। গাজার তাল আল হাওয়া এলাকায় মাত্র একদিন আগেই IDF-এর সঙ্গে হামাস ইউনিটগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষ যেন এই রাতের বাড়িতে ঘি ঢেলে দিল। সারায়া আল কুদস ভিডিও প্রকাশ করেছে। দৃশ্যে দেখা যায় যোদ্ধারা কাছ থেকে মর্টার নিক্ষেপ করছে, IDF-এর সাঁজোয়া জিপ ধ্বংস করছে। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নিতে মরিয়া। দৃশ্যটি যেন কোনো যুদ্ধ সিনেমার সবচেয়ে রুদ্ধশ্বাস দৃশ্য, কিন্তু এটি বাস্তব।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনা শান্তি পরিকল্পনা হামাস সোজাসুজি নাকচ করেছে। গাজার রাস্তায় এই বার্তায় প্রতিধ্বনিত হচ্ছে, আমরা মাথা নোয়াবো না। একদিকে যুক্তরাষ্ট্র শান্তির নামে চাপিয়ে দিতে চায় পরিকল্পনা, অন্যদিকে হামাস জানিয়ে দেয় তাদের প্রতিরোধ চলবে। প্রশ্ন হচ্ছে, কেন বারবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়ছে? আয়রন ডোম কি সত্যি অটুট, নাকি গাজার গেরিলা যোদ্ধারা শিখে ফেলেছে কিভাবে ভয়ঙ্কর প্রতিরক্ষা ভেদ করতে হয়? এই হামলা যেন সে প্রশ্নের উত্তর খুঁজে দেয়। রাতের অন্ধকারে রকেটের আগুন শুধু আকাশ ছিঁড়ে যায়নি, কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক মানসিকতাকে। বারবার বলা হচ্ছিল ইসরায়েল নিরাপদ, লোহার গম্বুজ অটুট, অথচ মাত্র 24 ঘন্টায় 2 দপ্পা হামলা দেখিয়ে দিল সত্যিকারের শক্তি গাজায় লুকিয়ে আছে। হামাসের এই বার্তা যেন তাই স্পষ্ট, আমাদের রকেট হয়তো সবসময় লক্ষ্যবস্তুতে আঘাত হানে না, কিন্তু আমাদের অস্তিত্বই ইসরায়েলের জন্য এক অবিরাম দুঃস্বপ্ন। তেল আবিবে আক্রমণের এই রাত তাই শুধু আতঙ্কের নয়, ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প। ইসরায়েল যতই আধুনিক প্রযুক্তি সাজিয়ে রাখুক, গাজার বুকে প্রতিরোধের আগুন নিচ্ছে না, বরং প্রতিটি সংঘর্ষ, প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি রকেট ইঙ্গিত দিচ্ছে নতুন ভোরের, যেখানে ইসরায়েলের আকাশও নিরাপদ নয়। শেষমেশ এই আক্রমণ শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি এক ঘোষণাপত্র। হামাস জানিয়ে দিল শক্তি এখনো তাদের হাতে, প্রতিরোধ এখনো তাদের রক্তে। আর ইসরায়েলের জন্য বার্তা একটাই, রাত যতই দীর্ঘ হোক, প্রতিরোধের সকাল এসে যাবে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ। তেল আবিব থেকে ভেসে আসছে যুদ্ধের ঢোল, তেহরানের দিকে তাক করা হয়েছে দৃষ্টি। প্রশ্ন একটাই, ইসরায়েল কি ইরানকে আঘাত করতে চলছে? ইসরায়েলের সেনাবাহিনী বা আইডিএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রয়োজনে ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে। সব বিকল্প আমাদের হাতে খোলা। কথাগুলো শীতল নয়, বরং আগুনের স্ফুলিঙ্গ। তিনি আরও দাবি করেছেন, আইডিএফ ইতিমধ্যে ইরানকে প্রচণ্ড আঘাত দিয়েছে। তেহরান জানে তার ক্ষতির পরিধি কতটা বড়। তাহলে কি যুদ্ধের ড্রাম বাজছে? ইসরায়েলের কথায় উত্তেজনা ছড়ালেও দৃশ্যপটের আসল নাটক ঘটছে তেহরানে। কারণ এই সতর্কতার একদিন আগে ইরান নিজের সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে যুদ্ধের প্রস্তুতিতে। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাভি গর্বভরে ঘোষণা করেছেন, আমাদের নৌবাহিনী সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত। গাজার রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি নৌঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে দেখা করেন। তার চোখে ভেসে ওঠে যুদ্ধের প্রস্তুতির আগুন। তিনি বলেন, আজ আমরা যা দেখেছি তা ছিল ভবিষ্যতের সংঘাতের জন্য অসাধারণ মাত্রার প্রস্তুতি। কিন্তু এখানেই শেষ নয়। ইরান দেখিয়ে দিল তাদের লড়াই শুধু সমুদ্র বা আকাশে সীমাবদ্ধ নয়, যুদ্ধ হবে তথ্যের ভেতরেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎই সম্প্রচারিত হলো এমন কিছু নথি যা দাবি করা হচ্ছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ভেতরের ফাইল। গোয়েন্দা মন্ত্রণালয় প্রকাশ্যে বলল, আমরা ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে প্রবেশ করেছি। এ যেন রকেট নয়, সাইবার ঝড়, যা ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর। চিত্রটা তাই স্পষ্ট। একদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলছে, আমরা প্রস্তুত, ইরান জানে আমাদের ক্ষমতা। অন্যদিকে ইরান তার অস্ত্র ভাণ্ডার, নৌবহর আর গোয়েন্দা শক্তি খুলে দেখিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত, আমরা কেবল শিকার নই, আমরা শিকারীও। এই টানটান উত্তেজনার মাঝে প্রশ্ন উঠছে, কে কাকে প্রথম আঘাত করবে? তেল আবিব যদি রকেট ছোড়ে, তেহরান প্রস্তুত মিসাইল উড়াতে। ইসরায়েল যদি আকাশে ঝাঁপিয়ে পড়ে, ইরান সমুদ্রে দাঁড় করিয়েছে যুদ্ধজাহাজ। আর সাইবার দুনিয়ায়, সেখানে ইরান ইতিমধ্যেই ঢুকে পড়েছে শত্রুর অন্তরে। তাই মধ্যপ্রাচ্যের রাত আজ নিস্তব্ধ নয়। বাতাসে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ, বারুদে ভেজা এক অনিশ্চয়তা। তেল আবিবের সেনা ঘাঁটিতে যেমন উৎকণ্ঠা, তেহরানের সামরিক ঘাঁটিতেও বাজছে যুদ্ধের প্রস্তুতির ঢাক। শেষমেশ ইসরায়েল যতই হুমকি দেখ না কেন, এই প্রেক্ষাপটের আসল শক্তি এখন ইরানের হাতে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, আকাশে তাদের ফোর্স প্রস্তুত, সমুদ্রে তাদের নৌবাহিনী যুদ্ধ সাজিয়েছে, স্থলে তাদের সেনারা প্রস্তুত দাঁড়িয়ে আছে, আর অদৃশ্য সাইবার দুনিয়ায় তারা ঢুকে গেছে শত্রুর হৃদয়ে। এই যুদ্ধ যদি শুরু হয়, তা শুধু মিসাইল আর রকেটের সংঘর্ষ হবে না, হবে শক্তি বনাম শক্তির মহারণ, যেখানে ইসরায়েলের হুমকি মিলিয়ে যাবে ইরানের গর্জনে। রাশিয়ার কৌশল না বন্ধুত্ব? ইরানের পাশে দাঁড়িয়ে নতুন শক্তির খেলা শুরু করেছে মস্কো। বিশ্ব রাজনীতির মঞ্চে আজ এক নতুন দৃশ্য, যেখানে এক পাশে পশ্চিমা চাপ, অন্য পাশে তেহরানের প্রতিরোধ, আর মাঝখানে দাঁড়িয়ে মস্কোর নীরব হাসি। ইরান এখন আগের চাইতেও শক্তিশালী, আর সেই শক্তিকে কৌশলে আরও বাড়িয়ে দিচ্ছে রাশিয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই বন্ধুত্ব, নাকি
এক নিখুঁত কূটনৈতিক চাল। ক্রেমলিনের দরজা এখন তেহরানের জন্য আগের চেয়ে অনেক বেশি খোলা। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক এখন অত্যন্ত গতিশীল। আমরা প্রস্তুত প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে। এই ঘোষণা শুধুই সৌজন্য নয়, বরং এক কৌশলগত বার্তা, বিশ্বকে জানিয়ে দেয়া যে ইরান একা নয়। যে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে, ঠিক তখনই মস্কো বলছে তোমাদের উপর চাপ অন্যায়। এই বার্তা শুধু কূটনৈতিক নয়, বরং সামরিকভাবে প্রতিপক্ষকে সতর্ক করারও ইঙ্গিত। 2025 সালের জানুয়ারিতে দুই দেশ সই করে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে দিচ্ছে পারমাণবিক প্রযুক্তি, স্যাটেলাইট সহায়তা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বন্ধুত্ব নয়, বরং এক পারস্পরিক স্বার্থের খেলা। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে একটি নির্ভরযোগ্য মিত্র, আর ইরান চায় পশ্চিমা নিষেধাজ্ঞা ও মার্কিন চাপের বিরুদ্ধে এক পরাশক্তির ছায়া। দুই দেশের এই স্বার্থের সংযোগই আজ নতুন শক্তির জোট তৈরি করছে। তবে এই সম্পর্কেও আছে রহস্য, কারণ পশ্চিমা গোয়েন্দারা দাবি করছে রাশিয়া ইরানের শাহেদ ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ড্রোন তৈরি করেছে গেরান নামে। অর্থাৎ ইরানের প্রযুক্তি রাশিয়া ব্যবহার করছে, কিন্তু কৃতিত্ব নিচ্ছে নিজে। তাহলে কি ইরানকে শক্তিশালী করার আড়ালে মস্কো আসলে নিজের কৌশল সাজাচ্ছে? এই প্রশ্নের মধ্যেই বুশেহরে রাশিয়া বিনিয়োগ করেছে প্রায় $25 বিলিয়ন, তৈরি করছে 4টি নতুন পারমাণবিক কেন্দ্র, যা ইরানের জ্বালানি ঘাটতি পূরণ করবে, পাশাপাশি প্রযুক্তিগত স্বনির্ভরতা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বহু গুণে। কিন্তু এখানেও আছে শর্ত। রাশিয়া সবকিছু করবে কঠোর নজরদারিতে, অর্থাৎ শক্তি দিচ্ছে কিন্তু স্বাধীনতা নয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তার এই সফর ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা, কারণ একই সময়ে মস্কোয় পৌঁছে যায় ইসরায়েলের একটি বার্তাও, আর যুদ্ধ চাই না। কিন্তু ঠিক পরদিন রাশিয়া ঘোষণা দেয় ইরানকে দেবে 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক লেনদেন নয়, বরং এক ঘোষণা। ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশ্যে রাশিয়ার বার্তা স্পষ্ট, এখন আমরা শুধু কূটনীতির নয়, শক্তির ভাষায় কথা বলবো। ইরানের হাতে এই যুদ্ধ বিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য বদলে যাবে পুরোপুরি। তেহরান তখন আর কেবল প্রতিরোধে থাকবে না, বরং প্রস্তুত হবে আধিপত্যের জন্য। এই মুহূর্তে বিশ্ব জুড়ে যখন যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তখন রাশিয়া বলছে আমরা আছি ইরানের পাশে। এ যেন নতুন প্রতিরোধ অক্ষের সূচনা, যেখানে মস্কো ও তেহরান একে অপরের ভরসা আর তাদের ছায়া ধীরে ধীরে ঢেকে দিচ্ছে পশ্চিমের প্রভাব। তাহলে কি রাশিয়ার শক্তি ইরানকে শক্তিশালী করছে, নাকি ইরানকে সামনে রেখে মস্কো নিজের প্রভাব বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে? রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা, ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে, তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়, ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, 2000 আর 2006 সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ, আর 2023 থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে।
লারিজানের সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র। সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলের লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 3700 বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানের সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের, যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাতের বৈরুত জানে যখন চারদিক থেকে চাপ বাড়ে, তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। ইরানের বার্তা বিশ্বকে চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল, ইরান মাথা নোয়াবে না। কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামি এমন এক ভাষণ দিলেন যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য। তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামি জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র 12 দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র। দ্বৈত মানদণ্ডের কটাক্ষ। ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT বা IAEA এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে AEOI এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি। যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে, আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে যেদিন তারা সতর্কতা হারাবে, সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল যে হুমকি শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে। বিস্ফোরণের ছাই থেকে উঠছে নতুন সেনাবাহিনী। তুরস্কের হাত ধরে সিরিয়ার পুনর্জন্ম। 13 বছরের রক্তক্ষয়, ধ্বংস আর অশ্রুর পর সিরিয়ার আকাশে যেন আবার ভেসে উঠছে নতুন এক ভোরের আভাস। যে আকাশ একসময় ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠত, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে এক ভিন্ন সুর, পুনর্গঠনের, শক্তির আর বেঁচে থাকার প্রতিজ্ঞা।
আঙ্কারা ও দামেস্কের টেবিলে সই হলো এমন এক প্রতিরক্ষা চুক্তি যা শুধু কালি নয়, বহন করছে ভবিষ্যতের রক্তমাংস। তুরস্ক প্রতিশ্রুতি দিল সিরিয়ান সেনাবাহিনীকে দেবে আধুনিক অস্ত্র, উন্নত লজিস্টিক সরঞ্জাম আর প্রয়োজনে পরিচালনার প্রশিক্ষণও। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা শুধু সহায়তা নয়, দিচ্ছি নিরাপত্তার ছাড়। কিন্তু এর পেছনে আছে আরও বড় গল্প। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দির নেতৃত্বাধীন এসডিএফ, যাদের নতুন সরকারের সাথে মার্চ মাসে রাষ্ট্র কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তারা এখনও শর্ত পূরণ করেনি। আঙ্কারা চাইছে এই বিলম্ব যেন শেষ হয়, কারণ সিরিয়ার নিরাপত্তার জন্য একক সেনাবাহিনী হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সিরিয়ার সরকারি সংস্থা সানা বলছে, চুক্তির লক্ষ্য স্পষ্ট: সেনাবাহিনীর সক্ষমতা জোরদার, প্রতিষ্ঠান উন্নয়ন, কাঠামো শক্তিশালী করা আর নিরাপত্তা খাতে বড় সংস্কার আনা। এর আওতায় সন্ত্রাস দমন, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল, শান্তিরক্ষা মিশন সবই থাকবে। এমনকি তুর্কি বিমান ঘাঁটি স্থাপন ও F-16 যুদ্ধ বিমান মোতায়েনের কথাও আলোচনায়। তুরস্কের শক্তি এখানে কেবল সেনাবাহিনীতে নয়, 20,000-এরও বেশি সৈন্য এখনও সিরিয়ায় অবস্থান করছে, আর এই মুহূর্তে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যুদ্ধের ধোঁয়া ম্লান হওয়ার আগেই দুই দেশের বাণিজ্য বেড়েছে চোখে পড়ার মতো। 2025 সালের জানুয়ারিতে সিরিয়ায় তুরস্কের রপ্তানি বেড়েছে 38%। নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, ধাতু, যা সিরিয়ার পুনর্গঠনের প্রাণ। জ্বালানি সহযোগিতায় আলেপ্পোতে নতুন গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ গ্রিড একীকরণ, এমনকি খনি ও ফসফেট খাতে বিনিয়োগও চলছে। কিন্তু কেন এই চুক্তি এত জরুরি? এর উত্তর লুকিয়ে আছে 2024 সালের ডিসেম্বরের এক ভয়াবহ অধ্যায়। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল চালিয়েছিল 350-এরও বেশি বিমান হামলা, গুঁড়িয়ে দেয় সিরিয়ার সামরিক অবকাঠামোর 70 থেকে 80%। আকাশ ছিঁড়ে নামা বোমা ধ্বংস করেছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ ঘাঁটি, অস্ত্র কারখানা, রাডার টাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি মিডিয়া নিজেরাই তুলনা করেছিল হিরোশিমার সাথে। দক্ষিণের জলসম্পদ দখল করে নিয়েছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্নির্মাণে লাগবে কয়েক বছর আর শত শত বিলিয়ন ডলার। তাই তুরস্কের সহায়তা শুধু সামরিক নয়, এটি জীবনদায়ী শিরায় রক্তপ্রবাহের মতো। এই চুক্তি যেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে ওঠা এক নতুন ফুল। তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সিরিয়া আজ প্রমাণ করতে চাইছে, আগুনে পুড়েও ফিনিক্সের মতো নতুন ডানা মেলে ওড়া যায়। আর আঙ্কারা এই পুনর্জন্মের আকাশে নিজের শক্তির সিলমোহর রেখে যাচ্ছে। বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়েছিল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 আগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক, লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা, যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট।
মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত।